আমন্ত্রণ ২১শে রাতে। আমাদের আজকের বিষয় দেশের সুরক্ষায় কাস্টমস। প্রতি বছর ২৬শে জানুয়ারি সারা বিশ্বে পালন করা হয় আন্তর্জাতিক কাস্টমস দিবস। আমাদের এবারের প্রতিপাদ্য বিষয় অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষা। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ আজিজুর রহমান, সদস্য মূসক নীতি, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ বশিউর রহমান, ACMA, প্রথম সচিব, মূসক নীতি, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা। আপনাকেও স্বাগত জানাচ্ছি। কাস্টমস নিয়ে আসলে সাধারণ মানুষের মধ্যে খুব একটি ভীতি কাজ করে বা একটি অস্পষ্টতা আছে। সেই বিষয়গুলি যাতে দূর হয়, আমরা সেই চেষ্টা করব আজকে আপনাদের কাছ থেকে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে, যেন মানুষের বিষয়গুলো গুরুত্ব উপলব্ধি করতে পারে। আমি আজিজুর রহমানকে দিয়ে শুরু করতে চাই। কাস্টমসকে আমরা জানি যে রাষ্ট্রের ফ্রন্ট লাইন প্রহরী হিসেবে উল্লেখ করা হয়। দেশের সুরক্ষায় আসলে এটি কিভাবে কাজ করে? ধন্যবাদ ২১শে টেলিভিশন, এবং আমি ধন্যবাদ দিচ্ছি ২১শে টেলিভিশনের দর্শক শ্রোতাকে। আপনার কোশ্চেনটা অনেক সুন্দর, যে কাস্টমস কেন অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে। আপনারা জানেন যে কাস্টমসে মূল দায়িত্ব তাদের রাজস্ব আদায়, কিন্তু সময়ের পরিবর্তনে এই দায়িত্ব থেকে তারা এই দায়িত্বের আরও অতিরিক্ত দায়িত্ব তারা পালন করে থাকে, যেগুলো আসলে আলোচনা করা হয় না। তো সেই ধরনের কাজ হচ্ছে যে তারা প্রহরীর হিসেবে কাজ করে। বিশেষ করে আপনি দেখবেন যে কাস্টম হাউসগুলো কিংবা বিভিন্ন এলসি স্টেশনগুলো অথবা বন্দরগুলোতে আমাদের কর্মকর্তা কর্মচারীরা রাত দিন কাজ করে থাকে। আপনি ধরেন ঢাকা এয়ারপোর্টের কথাই ধরুন, সেখানে প্রতি দিনে রাত্রে শত শত প্লেন আসছে, এবং সেগুলো যাতে তাদের সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে, এবং রাত দিন শিফটিং ভিত্তিতে। সুতরাং এখানে প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে আমাদের কর্মকর্তা কর্মচারীরা। একই সাথে প্রহরী বলতে আপনি যদি দেখেন যে বিভিন্ন আন্তঃবাণিজ্যের ক্ষেত্রে যেসব অপরাধগুলো, মাদক বা অন্যান্য যেসব অবৈধ যেগুলো নিষিদ্ধ পণ্য, এগুলো সবসময় প্রোটেকশন দিয়ে যাচ্ছে পণ্যের মধ্য দিয়ে, অথবা কেউ সরাসরি কেউ যদি আসতে থাকে সেগুলো কাস্টম সবসময় তার এক্সামিনেশন করে কিংবা প্রিভেন্টিভ কার্যক্রম করে এগুলো প্রতিরোধ করে যাচ্ছে। সুতরাং এটা প্রহরীর দায়িত্বই পালন করে যাচ্ছে। আপনি যদি দেখেন যে আমাদের দেশে যেসব পণ্য আসছে সেগুলো যদি তার মধ্য দিয়ে বিভিন্ন যেগুলো টেস্ট করার দরকার ছিল, টেস্ট করে ওই পণ্যগুলো ঠিক আছে কিনা, যদি ঠিক না থাকে তাহলে এই দেশে আসলে সেগুলো আমাদের শরীরকে নষ্ট করবে, এই দেশের পরিবেশ নষ্ট করবে। সেই ধরনের পণ্যকে কিন্তু আমরা প্রোটেকশন দিচ্ছি বিভিন্ন প্রক্রিয়ায়, সেটা অ্যাসেসমেন্টের সময় কিংবা প্রিভেন্টিভ কার্যক্রমের সময় আমরা এটাকে নিরাপত্তা বিধান কোনো করছি। ক্ষেত্রে এর ব্যত্যয়ও তো আমরা দেখি। এর কারণ কি? এটা কি আসলে কাস্টমসের চোখ ফাঁকি দিয়ে অনেক সময় বলা হয় শব্দটি? অনেক সময় আমরা আসলে, আপনি জানেন যে কাস্টমস মূলত বৈধ পোর্টগুলোতে দায়িত্ব পালন করে থাকে। যেসব বন্দর, যেগুলো ডিক্লেয়ার্ড বন্দর আছে, এয়ারপোর্ট আছে, কাস্টম হাউস আছে, বন্দর, সেগুলো দায়িত্ব পালন করে। কিন্তু এর বাইরে দিয়ে যখন আসে সেগুলোর দায়িত্বে আমাদের অন্যান্য বাহিনীরা এটা দায়িত্ব পালন করে। সেখান থেকে তাদের চোখ ফাঁকি দিয়ে, এমনকি পণ্যের আড়ালেও আসতে পারে, কাস্টম স্টেশন দিয়ে পণ্যের আড়ালেও আসতে পারে। তো আমরা সবসময় রিস্ক ম্যানেজমেন্টের ভিত্তিতে এটা কাজ করে থাকি। পণ্যের আড়ালে কিভাবে আসে? সেটি কি অঘোষিতভাবে যে ঘোষণা দেওয়ার বাইরে? অবশ্যই সেটা ঘোষণা দিয়ে তো আর আনে না। ঘোষণা দিয়েছে একটা পণ্য যেটা ইম্পোর্ট করা যেতে পারে, যেটা আইনের মধ্যে দিয়ে আসে, কিন্তু দেখা গেল যে আসলে সেটা আইনের দৃষ্টিতে সেটা অবৈধ পণ্য। সেই জন্য সেগুলোকে আমরা আটক করি, অন্যান্য বিলি বন্দেজ আছে সেগুলো আমরা করি, সেগুলো নিলাম করি, বিভিন্নভাবে এটাকে আমরা নিষ্পত্তি করে থাকি। জি, আমি আপনার কাছে আসতে চাই, মশিউর রহমানের কাছে আসতে চাই। আসলে আন্তর্জাতিক কাস্টমস দিবসের পটভূমিটা কি? ঐতিহাসিক একটি পটভূমি আছে আমরা জানি, একটু বলবেন? ২১শে টিভিকে আবারও আপনার মাধ্যমে ২১শে টিভির সকল দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি, এবং ২১শে টিভিকে বিশ্বব্যাপী কৃতজ্ঞতা জানাচ্ছি যে আবারও আমাদেরকে জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে একটা দিবস পালিত হতে যাচ্ছে, সেখানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি ঠিকই বলেছেন যে এই দিবসটি কিন্তু আমাদের জাতীয় দিবস না, এটা আন্তর্জাতিক কাস্টমস দিবস, এবং এই কাস্টমস দিবসের একটা পটভূমি আছে।
এটা পটভূমিটাকে যদি আমি খুব সহজে সাধারণ মানুষের মতো করে বুঝাতে যাই আপনাকে, আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধর পরবর্তী সময়ে সারা পৃথিবী একটা অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। তখন খুব দ্রুত এটাকে রিকনস্ট্রাক্ট করার একটা প্রয়োজন দেখা দিয়েছিল। এই রিকনস্ট্রাক্ট করার জন্য এটা 1947-এ প্রথম 17টা দেশ মিলে একটা কোঅপারেশন কাউন্সিল করে, যেটা পরবর্তীতে জিসিসি নামে আত্মপ্রকাশ করে 1950 সালে, এবং সেখান থেকেই পরবর্তীতে 1953 সালে একটা পরিপূর্ণভাবে বেলজিয়ামের ব্রাসেলসে এই ওয়ার্ল্ড কাস্টম অর্গানাইজেশনের আন্ডারে এটি মানে যাত্রা শুরু করে, এবং সেটি যেহেতু 26শে জানুয়ারিতে হয়েছিল, সেই জন্য আমরা 26শে জানুয়ারিকে আন্তর্জাতিক কাস্টমস দিবস হিসাবে পালন করে আসছি। মানে বিশ্বে কাস্টমসের ভূমিকাটা কি, এটা একটু? বিশ্বে কাস্টমসের ভূমিকা আসলে ব্যাপক। আপনি আজকে যদি আপনি খুব সুন্দর করে একটা কথা বলেছেন, ফ্রন্ট লাইনার আমরা হলো জনগণকে আমরা যেটা বলি যে একদম ফ্রন্ট থেকে জনগণকে প্রোটেকশন দিই। এই প্রোটেকশনটা অনেকটা ধরেন এরকম যে জনগণের কাস্টম, জনসেবায় কাস্টমস। কীরকম? একটা দেশের কয়েক ধরনের ঝুঁকি হতে পারে: অর্থনৈতিক ঝুঁকি, নিরাপত্তা ঝুঁকি, কালচারাল এবং পলিটিক্যাল রিস্ক। এখন আমরা সবাই জানি নিরাপত্তা ঝুঁকিটাকে মিটিগেট করার জন্য অথবা এটাকে দেখাশোনা করার জন্য আমাদের দেশের মহান আমাদের সশস্ত্র বাহিনীগুলো আছে। কিন্তু এছাড়া যে বাকি যে দুটো ঝুঁকির কথা বলেছি, এই দুটো ঝুঁকির কিন্তু ফার্স্ট ইন্টারসেপ্ট করে কিন্তু প্রতিটা দেশের কাস্টমস অথরিটি। কারণ ওই দেশের শিল্পায়ন অথবা ব্যবসাকে যদি ক্ষতিগ্রস্ত করতে চায়, তাহলে বাইরে থেকে যদি কোনো কারণে শুল্কবিহীনভাবে অথবা অননুমোদিত পণ্যগুলো সেখানে প্রবেশ করে, সে দেশের ব্যবসা বাণিজ্য কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। একইভাবে প্রতিটা দেশের নিজস্ব কিছু স্বকীয়তা আছে, ওই দেশের কিছু নিজস্ব কালচার আছে। এই কালচারগুলোকে, স্বকীয়তাবোধগুলোকে, মূল্যবোধগুলোকে যদি আরেকটি দেশ ওইভাবে প্রভাবিত করতে চায় অথবা করতে যেন না পারে, সে কারণে কিন্তু সেই দেশের কাস্টমস প্রথমে এটার একটা সুরক্ষা বলয় তৈরি করে। আপনি জানেন যে আমাদের দেশে অনেক সময় দেখা যায় যে আমাদের এয়ারপোর্টে আমরা বিভিন্ন ধরনের জার্নাল অথবা এমন অনেক আমদানি নিষিদ্ধ বিভিন্ন ধরনের কাউন্টারফেট জিনিসগুলো আমরা, যেগুলো আমাদের এই ধরনের ন্যারেটিভস অথবা এই ধরনের বিষয়গুলো যদি দেশে প্রবেশ করে, সেটি দেশের জন্য মারাত্মক ঝুঁকি বয়ে নিয়ে আসতে পারে। একইভাবে বন্য প্রাণী সংরক্ষণের জন্য বর্তমানে কিন্তু সারা পৃথিবীতে কাস্টমসের একটা অন্যরকম একটা ভালো ভূমিকা রয়েছে। হিউম্যান ট্রাফিকিং এটা প্রতিরোধ করার জন্য কাস্টমস অত্যন্ত ভালোভাবে সফলভাবে কাজ করছে। দেখি আসলে কাস্টমস কাজ করে। প্রহরী, যে ফ্রন্ট লাইন প্রহরী যেটাকে বলা হয়, সেটি আসলে যথার্থই বলা হচ্ছে যেবারে প্রতিপাদ্য। আমি আজিজুর রহমানের কাছে আসতে চাই। যে চ্যালেঞ্জগুলোর কথা বলা হচ্ছে বা আমরা জানি যে চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে হয় কাস্টমসকে, সেই সক্ষমতা কি আসলে বাংলাদেশ কাস্টমসের পুরোপুরি আছে বলে মনে হয়, বা যদি না থাকে সেই সীমাবদ্ধতাগুলো কি কি মনে হয় আপনার কাছে? বাংলাদেশ কাস্টমস কিন্তু অনেক আগানো একটা ডিপার্টমেন্ট। এটা আমাদের বাংলাদেশের সেই স্বাধীনতার পরে থেকে এরা কাজ করে যাচ্ছে। প্রথমত 3টা বিভাগ কাজ করে, তার মধ্যে কাস্টমস বিভাগ কিন্তু সর্বপ্রথম ডিজিটাইজেশন হয়েছে। এবং আপনি যদি দেখেন যে এসআইকোডা ওয়ার্ল্ড প্রথমে, এখন এসআইকোডা ওয়ার্ল্ডে আমরা কার্যক্রম করে যাচ্ছি। এর আগে আমরা এসআইকোডা প্লাসে কাজ করেছি। তার আগে এসআইকোডা 1995 সাল থেকে এটা শুরু হয়েছে যাত্রা। ফলে আমরা সব কিছু ডাটা কালেকশন, ডাটা স্টোরেজ, এগুলো কিন্তু আমরা এসআইকোডার মাধ্যমে করেছি, এবং যেটা বাংলাদেশ কাস্টমস অনেক আগায়। অনেকে জানে যে ডিজিটালাইজেশনে তারা অনেক আগে থেকেই শুরু করেছে। আরেকটা বিষয় যদি আমি বলি যে আমাদের বাংলাদেশ কাস্টমস চোরাচালান, তারপর হচ্ছে যে মাদকদ্রব্য রোধ বা অন্যান্য যে কোনো ধরনের বিষয়গুলোতে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। এয়ারপোর্টে দেখবেন আপনারা প্রতিনিয়ত সিগারেট, মাদক, বিভিন্ন রকমের যত ধরনের মাদকদ্রব্য সবগুলো আটক করে, এবং প্রতি মাসে আমরা বিরাট অঙ্কের এই ধরনের প্রোটেকশন দিয়ে আমরা আটক করে যাচ্ছি। এবং এটা সরকারি কোষাগারে আমরা স্বর্ণ কিংবা অন্যান্য আইটেমও আমরা আটক করে থাকি।
আপনি যদি দেখেন যে ইম্পোর্ট পলিসির অনেকগুলো শর্ত, অনেকগুলো ইম্পোর্ট পলিসি যদি পড়েন দেখবেন কাস্টমসকে প্রায় 50 থেকে 60% দায়িত্ব দেওয়া আছে প্রত্যেকটা অন্যান্য অ্যাক্টের অধীন। যেমন ধরেন যদি আপনি বলেন যে এই বন্য প্রাণীর কথা সংরক্ষণ, এটা কিন্তু কাস্টমস প্রথমেই ওটাকে ইন্টারসেপ্ট করে। যদি ধরেন আপনি যত ধরনের নিষিদ্ধ পণ্য আছে রপ্তানির ক্ষেত্রে হোক, সবগুলো কিন্তু কাস্টমস এটা মানে প্রোটেকশন দেয়। আপনি যদি আরেকটা দিকে আমি দেখি, যদি বলেন বাংলাদেশে রপ্তানির ক্ষেত্রে এই কাস্টমসের এসআই কোডা এবং অ্যাজ ওয়েল অ্যাজ যে এর সাথে রপ্তানি বাণিজ্যে বিশাল ধরনের সহায়তা করে যাচ্ছে। এবং আপনি জানেন যে বিরাট আমরা গার্মেন্টস সেক্টর অন্যান্য সেক্টর মিলে একটা বিরাট ধরনের প্রতি বছর প্রায় $60 বিলিয়ন এখান থেকে আমাদের আয় হয়। সেগুলো কিন্তু আমাদের এই কাস্টমসের লোকজনই কিন্তু কাস্টমসের কর্মচারীরা দিন রাত কেটে এয়ারপোর্ট হোক, উৎপাদনকারী প্রতিষ্ঠানে হোক, বন্ডের মাধ্যমে হোক, তারা কাজ করে যাচ্ছে। তো এই আমি বলবো যে আসলে আপনার যে প্রশ্নটা ছিল যে কাস্টমস কিভাবে মানে সমাজের হেল্প করছে এই এতদিন ধরে, তা এটা একটা। আর যদি বলেন যে সমস্যা কি আছে, আমাদের অনেক সমস্যা আছে। আমরা সমস্যাগুলো আমাদের আরও ফুল প্লেজের ডিজিটালাইজেশন চাই আমরা, তাহলে হবে যে আমরা এক জায়গায় বসে কাজ করতে পারবো। তো ঘরে বসেই কাজ করতে পারবো আমরা। আপনি জানেন যে আমাদের ব্যবসায়ীরা বিশেষ করে যারা ইম্পোর্ট কাস্টমস কি একটু আমি যোগ করি, কাস্টমস কি পুরোপুরি প্রভাবমুক্তভাবে কাজ করতে পারে না কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি পড়তে হয়? আপনার প্রশ্নটার উত্তর হচ্ছে এরকম যে আসলে সব কিছুতেই সমস্যা আছে। অনেক সময় যে আমরা মনে করি যে আমরা প্রতিবন্ধকতা বাইরেই কাজ করি, কারণ হচ্ছে যে এখানে আসলে পলিটিক্স বা অন্য কোনো বিষয় নেই। ব্যক্তিগতভাবে কেউ যদি মনে করে যে তার এইচএস কোড এটা হওয়ার কথা, কেউ যদি একটু নিজেই যদি এইচএস কোডটা চেঞ্জ করে অন্য এইচএস কোডে দিয়ে দেয় এবং যেখানে ডিউটি বেশি সেটা ভিন্ন, বাট ওটার জন্য আমাদের হায়ার অথরিটি আছে, আমাদের অ্যাপিল করার সুযোগ আছে, এগুলো আছে, সব কিছু আছে। তো আমি মনে হয় না যে আপনার এই প্রভাবমুক্তভাবে আমরা কাজ করে যাচ্ছি এখনো পর্যন্ত। আমরা কখনো মানে আমরা প্রভাবমুক্তভাবেই কাজ করে যাচ্ছি। আমরা সেটি মানুষ দেখতে চাই যে প্রভাবমুক্তভাবে স্বাধীনভাবে প্রতিটি সংস্থার জন্য কাজ করতে পারে। আমি মোহাম্মদ মশিউর রহমানের কাছে আসতে চাই। আপনারা দুজনই একটি কথা বারবার বলছিলেন যে মাদক বিস্তার রোধে কাস্টমস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেটি আমরাও দেখি, আমরা অনেক খবর দেখি যে ব্যাপক পরিমাণে জব্দ করা হয়। তারপরে এটিও দেখি যে আসলে তারপরেও দেশব্যাপী মাদকের একটি বিস্তার আছে। সেগুলো রোধ করার ব্যাপারে কি আপনাদের আরও পদক্ষেপের দরকার আছে কি, বা কেন আসলে সেটি নিয়ন্ত্রণ করা যায় না? আপনি আমার মনে হয় মানে খুবই প্রাসঙ্গিক এবং সময় উপযোগী একটা বিষয় আপনি জানতে চেয়েছেন। এই বিষয়টি নিয়ে আমাদের একটা জনমনে কিছুটা একটু ভ্রান্তি আছে। কাস্টমস আসলে ইন্টারসেপ্ট করে কোথায়, সেটা হচ্ছিল আপনি যদি আমাদের সমগ্র দেশের সীমান্তটাকে যদি আপনি চিন্তা করেন, আমাদের 3 দিকে স্থল আর একদিকে হচ্ছে সমুদ্র। কাস্টমস কিন্তু শুধুমাত্র বৈধ চ্যানেল হিসাবে যেটা ডিক্লেয়ার করা রয়েছে, অর্থাৎ পোর্ট হিসাবে ডিক্লেয়ার করা, পোর্ট অফ কল হিসাবে ডিক্লেয়ার করা রয়েছে, সেখানে কাস্টমস অথরিটি আছে। অর্থাৎ আমাদের যেই জায়গাগুলোতে চিটাগাং কাস্টম হাউস, আমাদের বেনাপোল, আমাদের বুড়িমারি, বোমরা, এরকম অনেকগুলো কাস্টম স্টেশন হিসাবে ঘোষণা আছে, সেখানেই কিন্তু কাস্টমস শুধুমাত্র কাজ করে। সেটি টোটাল বর্ডার এরিয়ার হয়তো 2% হবে, 1% হবে, কিন্তু পুরো বর্ডার এরিয়ার নিয়ন্ত্রণটা আসলে আমাদের একটি পৃথক আরেকটি বিশেষায়িত বাহিনী আছে, বাংলাদেশ বর্ডার গার্ডস। ওনারা হচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ করছেন। অর্থাৎ বৈধ চ্যানেল দিয়ে আসলেই শুধুমাত্র কাস্টমসের ইন্টারসেপ্ট করার সুযোগ থাকে, যেটা বৈধভাবে আমদানি রপ্তানির কোনো রুট না, কিন্তু সেটা আমাদের একটা স্থল জায়গা দিয়ে যদি ঢুকে, সেটার দায়িত্ব আসলে কাস্টমসের না। জি, কিন্তু আপনি বলছেন সেটি মাত্র 2%, 2%। এটি কি আরো বাড়ানোর প্রয়োজন? আমি 2% বলছি, আসলে টোটাল এরিয়াটাকে যদি আমি কল্পনা করি, আমাদের টোটাল ল্যান্ড এরিয়াটা, সেখানে আপনার কাস্টমসের, হ্যাঁ, কারণ হচ্ছে কি আপনি একটা সেটি বাড়ানো যায় না কেন? আসলে এটা আসলে বাড়ানোর খুব বেশি প্রয়োজনও নাই। কেন সম্ভব আমি একটু বলি। সেটা হচ্ছে এটা তো আসলে একটা ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ সেখানে আপনি যেখানে একটা পোর্ট হবে সেখানে দুটো দেশের কাস্টমস, কিন্তু একটি মজার বিষয় হচ্ছে কাস্টমস কিন্তু কোনো দেশের একক বিষয় না।
কারণ প্রতিটি আমদানির সাথে একজন রপ্তানিকারক থাকে, প্রতিটি রপ্তানির সাথে একজন আমদানিকারক থাকে। অর্থাৎ সেখানেই আপনার এখানে একটা কাস্টম স্টেশন হবে, যে স্টেশন দিয়ে আপনার অপোজিটে যারা আছেন তারা এটা ব্যবহার করে রপ্তানি করতে চায়। অর্থাৎ আপনি রপ্তানি করতে যাচ্ছেন, ওই দেশ গ্রহণ করতে হবে, উনি আমদানি করতে চায়, তখনই একমাত্র এখানে হয়তো ল্যান্ডে একটা করিডোর অথবা কাস্টমস করিডোর অথবা কাস্টম স্টেশন তৈরি হবে। আর আমাদের সমুদ্র বন্দর, যেটা আমি মনে করি যে পৃথিবীর অনেক দেশ আছে, মানে আমরা এটাকে বলি যে ল্যান্ডলক, ওনাদের কোনো একটা সমুদ্র বন্দর অথবা নদীপথ নাই। আমাদের এখানে সৃষ্টিকর্তা যে আমাদেরকে এই বঙ্গোপসাগরের কারণে আমাদের চট্টগ্রাম পোর্টের এখানে যে আমাদের আন্তর্জাতিক ইয়েতে একটা বন্দর দিয়েছে, এটি একটি আশীর্বাদ। এবং আপনি যদিও আমি এরিয়ার কনটেক্সটে বললাম যে এটা হচ্ছে 2%, কিন্তু দেশের টোটাল আমদানি রপ্তানির এক চিটাগাং পোর্ট দিয়ে আমাদের দেশের যত আমদানি রপ্তানি কার্যক্রম হয় তার প্রায় 80% এখানেই হয়। মশিউর কথা আমি মনে একটু সাপ্লিমেন্ট করতে পারি, সেটা হচ্ছে ও 2% বলেছে, কিন্তু আপনি ধরেন ঢাকা এয়ারপোর্টে শুধু এয়ারপোর্টটা যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু আর সারা বাংলাদেশে এয়ারপোর্ট লাগতেছে না। চিটং এয়ারপোর্ট আছে, সিলেট এয়ারপোর্ট আছে, তার মানে আমরা এয়ারপোর্ট দিয়ে যদি দুবাই থেকে কোনো ফ্লাইট আসে, দুবাইয়ের ওখান থেকে আসছে, এয়ারপোর্ট দিয়ে আমরা কিন্তু কন্ট্রোল করে ফেলতেছি। সুতরাং এখানে আসলে জাগার বেশি প্রয়োজন নেই, কিন্তু ওখানে ইফেক্টিভলি করতে পারলেই হয়েছে। আর আমি আরেকটু বলি, মাদক দ্রব্যের ক্ষেত্রে আমরা কিন্তু মানে এইসব এয়ারপোর্টগুলোতে অন্য দিক দিয়ে আসার সুবিধা কিন্তু কম, যে এয়ারপোর্ট ছাড়া তো কেউ এমনি হাতে করে বা অন্য কোনোভাবে আনতে পারে না। বর্ডার বেল্টেও এরকম ওপাশে এলসি স্টেশন আছে, ওপাশে অন্য আছে, এপাশেও বাংলাদেশ কাস্টমস আছে। সুতরাং ওখানেও কিন্তু ওই টেরিটরির মধ্যে, ওই এলাকার মধ্যে দিয়ে আসতে হয়। সুতরাং এই অল্প জায়গার মধ্যে কন্ট্রোল করা কিন্তু ইজি। যেমন আপনি যদি দেখেন যে আমরা কিন্তু প্রতি মাসেই সিগারেট, বিভিন্ন রকম অ্যালকোহল, তারপরে এই যে পপি সিডস, তারপর হচ্ছে যে এই কোকেন, তারপর অন্যান্য আইটেম, ইয়াবা, তারপর এগুলো সব কিন্তু এগুলো আসলে বেশি কোন রুট দিয়ে আসলে জিনিসগুলো আসে, এগুলো আমরা বেশিরভাগ এয়ারপোর্ট দিয়ে পাই, সব এয়ারপোর্টগুলো দিয়ে পাই। যেমন ঢাকা এয়ারপোর্ট হয়, চিটং কোন দিক দিয়ে আসে সেটা কি আপনারা জানেন? হ্যাঁ, এটা ধরেন আসলে ইন্টারন্যাশনালি যেগুলো কমন রুট আছে, যেমন দুবাই থেকে আসে, সিঙ্গাপুর থেকে আসে, থাইল্যান্ড থেকে আসে, এগুলো একটু বেশি আসে, কারণ এগুলো হচ্ছে সারা পৃথিবীর হাবগুলো থেকে আসে। তো আমরা কিন্তু মানে বাংলাদেশ কাস্টমস এ জায়গায় কিন্তু অনেক সাফল্যের সাথে এই মাদকদ্রব্য রোধ কিংবা এই ধরনের ইলিগাল আইটেমস রোধ করে যাচ্ছে। 2% বলতে যেটা বুঝেছি, ধরেন ঢাকা শহরে এন্ট্রেন্সের পয়েন্টের জন্য 18টা এন্ট্রেন্স পয়েন্ট আছে, কিন্তু পুরো ঢাকার ভৌগোলিক মানে যদি মানে আমি এরিয়া কল্পনা করি, সেটা কিন্তু খুবই অল্পই হবে এই এন্ট্রেন্স পয়েন্টগুলো। অর্থাৎ আমার এই এন্ট্রেন্স পয়েন্টগুলোকে যেগুলো ডিক্লেয়ার করা আছে, সেখানে কাস্টমসের ইন্টারসেপশন আছে, যেগুলো আমাদের দেশের জন্য মানে আমাদের স্থল বন্দর হিসাবে অথবা এলসি স্টেশন হিসাবে ডিক্লেয়ার করা আছে। আচ্ছা, মাদকের যে বিষয়টা বলেছেন, এটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছিল মাদকের এই বিষয়টাতে আসলে আমাদের অধিকাংশ মাদক যেটা আমাদের স্থল বন্দর দিয়ে হয়, সেটা কিন্তু একদম সুনির্দিষ্টভাবে যদি বলি, আমাদের দেশের ইয়াবার 100% চালানি আসলে আমাদের এই যে পার্শ্ববর্তী একটা দেশ আছে, এবং সেটার জন্য কিন্তু একটা নির্দিষ্ট এরিয়ার, এখানে একটা দুর্গম এরিয়া আছে, পাহাড় আছে, মাঝখানে নাফ নদী আছে, ল্যান্ড ব্যবহার করে অনুমোদিতভাবে আসে, এবং এখানে প্রতিনিয়তই ধরা হচ্ছে। কিন্তু এটা যেহেতু সহজে ক্যারিয়েবল, এটা আসলে পৃথিবীতে সব কিছু ডিপেন্ড করা হচ্ছিল মানে কোন ধরনের ইন্টারসেকশনটা হবে অথবা কী মাদক আসবে, সেটা হচ্ছে চাহিদার উপরে নির্ভর করে। অর্থাৎ এটা যদি ইয়াবা হয় তাহলে সেটা ওই রুট ব্যবহার করছে। তেমনিভাবে আমরা এর আগে কিন্তু জেনেছি কিছু ওষুধ আমাদের দেশে যেটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, সেইটাই পার্শ্ববর্তী দেশের বর্ডার এরিয়াতে কিছু এরকম কারখানা চালু ছিল, যেখান থেকে আমাদের দেশে ওই ধরনের মাদকগুলো কিন্তু ওইসব দেশে চলতো না, কিন্তু আমাদের দেশে ওগুলোকে পুশিং করা হতো। আমরা কিন্তু খুব সফলভাবে, আমি বলবো যে আমরা এখন বর্তমানে এইসব বিষয়গুলো বিভিন্ন এজেন্সি অত্যন্ত সিরিয়াসলি ট্যাকেল করে কিন্তু এখন বন্ধ করা শুরু করেছে। হ্যাঁ, এয়ারপোর্ট দিয়ে কোনগুলো আসে, এয়ারপোর্ট দিয়ে আসলে এর বাইরে যেটা এই দুটো দেশ থেকে আসবে না, পৃথিবীর অন্য কোনো থার্ড দেশ থেকে আসবে। আপনি দেখবেন ইদানিং প্রচুর পরিমাণে সিনথেটিক ড্রাগসের প্রচলন আসছে আমাদের এখানে, এলএসডি থেকে শুরু করে নতুন নতুন নানা ধরনের ড্রাগসগুলো আমাদের এখানে একটু বিস্তার করার চেষ্টা করছে। সামটাইমস আমাদের দেশের কনজিউমার না, অন্য দেশের কনজিউমাররা আমাদের এখানে রুট হিসাবে ব্যবহার করতে চেয়েছে, সেটাও কিন্তু বাংলাদেশ কাস্টমস
সফলভাবে ঠেকিয়ে দিতে সক্ষম হয়েছে। আপনার নিশ্চয়ই মনে আছে আমাদের চিটাগাং কাস্টম হাউসে তরলকৃত মানে একটা তেলের ড্রামের ভিতরে কোকেন ডিজলভ করে নিয়ে আসা হয়েছিল। আমরা খুব মানে সফলভাবে কিন্তু এটাকে রুখে দিতে সক্ষম হয়েছি। এটা কিন্তু বাংলাদেশে খালাস হতো না, বাংলাদেশ বন্দরকে ব্যবহার করে অন্য দেশে যেত। বাংলাদেশ আসলে পৃথিবীতে দুটো চোরাচালান অথবা এই ধরনের কার্যক্রমের জন্য দুটা গুরুত্বপূর্ণ টার্মস ইউজ করে ওয়ার্ল্ডে। একটা হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল আর একটা হচ্ছে গোল্ডেন ক্রিসেন্ট। দুর্ভাগ্যজনকভাবে আমরা এই দুটো গোল্ডেন ট্রায়াঙ্গেল এবং গোল্ডেন ক্রিসেন্ট দুটারই মাঝখানে পড়েছি, যে কারণে আমাদের কিন্তু সিকিউরিটি থ্রেট খুবই হাই। এবং একই সঙ্গে আমাদের যেহেতু আমরা গুরুত্বপূর্ণ, সেই জন্য আন্তর্জাতিক নানা ধরনের সংস্থা থেকে আমাদেরকে প্রতিনিয়ত এই বিষয়ে কিন্তু আমাদেরকে বিভিন্ন ধরনের তথ্য সরবরাহ করে এবং আমাদেরকে ওনাদেরকে জানাতে হয়। জি, আপনি চমৎকারভাবে বললেন। আমি আবারও আসতে চাই মোহাম্মদ আজিজুর রহমানের কাছে। মাদক বিস্তার নিয়ে কথা হলো, আরেকটি বিষয় হচ্ছে মুদ্রা পাচার নিয়ে অনেক আলোচনা হয়। মুদ্রা পাচার রোধেও সেটি কাস্টমস যথেষ্ট ভূমিকা পালন করছে, সেটি আসলে কি একটু বিস্তারিত বলবেন আমাদেরকে? আমাদের দেশে আপনি জানেন বাংলাদেশ ব্যাংক 5,000 থেকে 12,000 ডলার পর্যন্ত কেউ যদি বিদেশে যায় সাথে করে নিয়ে যেতে পারে ঘোষণা দিয়ে। তো এর বাইরে সে নিতে পারে না। তো তাহলে এর বাইরে যদি কেউ নিতে চায় তাহলে কিন্তু সেক্ষেত্রে কোথা দিয়ে নেয়, হয় এয়ারপোর্ট দিয়ে নিবে অথবা এলসি স্টেশন বা কোনো কাস্টম স্টেশন দিয়ে নিবে। তো সেই জন্য কাস্টমস এখানে মানে এইটা নিরাপত্তা দিয়ে থাকে এবং কেউ যাতে না নিতে পারে। সাম্প্রতিক সময়ে কাস্টমসের অনেকগুলো ইন্টারসেপশন আছে এই ক্ষেত্রে, তাদের যাওয়ার ক্ষেত্রে অনেকগুলো টাকা কিংবা ডলার অথবা বিভিন্ন দেশের মুদ্রা হতে পারে, সে যে দেশে যাচ্ছে সে দেশের মুদ্রা। এই মুদ্রা কিন্তু আমাদের আপনি দেখবেন ঢাকা এয়ারপোর্টে অনেকগুলো ইন্টারসেপশন হয়েছে। তো এইটা তো সেই কারণে কাস্টমস এখানে কিন্তু খুবই মানে আমি বলবো যে আন্তরিকতার সাথে এই কাজগুলো করে যাচ্ছে। এছাড়া এই যে হাজার কোটি টাকা যে আমরা বিদেশে পাচারের কথা শুনি, সেই জিনিসগুলো এছাড়া হ্যাঁ এগুলো আমরা বলি যে সবগুলো তো সরাসরি টাকা যায় না, যে ও দেশ থেকে এদেশে টাকাটা দিয়ে দেয়, ও দেশে টাকাটা নিয়ে নেয়, এভাবেও হয়, এভাবেও হয়ে থাকে। আবার যেটা হয় যে আমরা দেখেছি ট্রেড বেসড মানি লন্ডারিং আছে একটা। পণ্যের মূল্য ঘোষণা অনেক বেশি দিয়ে মেশিনারি বা অন্য মূলধনী যন্ত্রপাতি বা এই ধরনের আইটেম যদি বেশি ঘোষণা দিয়ে পণ্য ঘোষণা দিল, কিন্তু এখানে ঘোষণা দিয়ে ট্যাক্স দিল 1% ট্যাক্স বা ট্যাক্স দিল, কিন্তু আসলে ওই পণ্যের মূল্য ওটা না। ওই পণ্যের মূল্য ধরেন $10 পার কেজি, কিন্তু ঘোষণা দিল $100 পার কেজি, ফলে $90 পার কেজির সমপরিমাণ টাকা সে বিদেশে পাচার করতে পারছে। এইভাবে সেটা মানে আমাদের ব্যাংকের চ্যানেলে এটা পাঠাতে পারছে। কিন্তু এই বিষয়গুলো আমরা এখন দেখছি। আমরা অনেকগুলো কেস অলরেডি এইভাবে মানি লন্ডারিংয়ের কেস আমাদের কাস্টমস একটা কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংকের BFIU রেগুলারলি কাজ করে যাচ্ছে, দুদো কাজ করে যাচ্ছে, CID কাজ করে যাচ্ছে। তো আমাদের CIC আছে, আমাদের কাস্টমসের ক্ষেত্রে ইন্টেলিজেন্স আছে, কাস্টমস ইন্টেলিজেন্স। তারা ইতিমধ্যেই 115টার মতো কেস তারা ডিটেক্ট করে তারা মামলা দায়ের করেছে। আরও কেস আমাদের চলছে এই ধরনের ট্রেড বেসড মানি লন্ডারিংগুলো। কোথাও যদি মনে হয় যে আসলে ঘোষণাটা এই ছিল না, ঘোষণা আরও মানে কম হওয়ার কথা ছিল কিন্তু বেশি দিনই মালামাল এনেছে, সেগুলো তদন্ত প্রক্রিয়াধীন। আমরা আরও এক জায়গায় বলতে পারি যে আমাদের বন্ডের ক্ষেত্রে অনেক সময় গার্মেন্টসের ক্ষেত্রে যেসব পণ্য বাইরে রপ্তানি হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত যাদের মানে টাকা ফেরত আসছে না, সেইগুলো নিয়ে আমাদের বাংলাদেশ ব্যাংক, আমাদের BFIU, আমাদের CIC, কাস্টমস ইন্টেলিজেন্স এগুলো কাজ করে যাচ্ছে, বন্ড কমিশন এগুলো কাজ করে যাচ্ছে। তো এগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত 6 মাস পর 3 মাস পর আবার এটাকে রিভিউ করছি যে সে না পেলে তার বিরুদ্ধে কেস হচ্ছে, ব্যাংকে তার বিরুদ্ধে দাবিনামা হচ্ছে, তার টাকা আদায়ের যত আইনানুগ কার্যক্রম আছে সেগুলো আমরা করে যাচ্ছি। জি, আমি মোহাম্মদ বশির রহমানের কাছে আসতে চাই। এই বিষয়ে আসলে অনেকের মানুষের জানতে চাওয়া খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সবসময় আমাদের কাছেও জানতে চান আমরা খুব বেশি। আপনি একটু বলবেন যে আসলে এই ঘটনাগুলো কিভাবে ঘটে এবং কিভাবে এটা আসলে বন্ধ করা যায়? বিষয়টিকে আগে প্রথমে আপনাদেরকে একটু বিষয় ক্লিয়ার করি। সেটা হচ্ছিল মানি লন্ডারিংটা আসলে দুভাবে হয়। একটা হচ্ছে ট্রেড বেসড মানি লন্ডারিং, আর একটা হচ্ছে আমার ফিজিক্যাল মানি লন্ডারিং। ফিজিক্যাল মানি লন্ডারিংয়ের পরিমাণ যদি আমি কোয়ান্টিটিফাই করি দুটোর সাথে, ইট উইল বি লেস দ্যান 10%, 5%-এর মতো। কারণ এটা হলো সাধারণত অনেক সময় আমাদের দেশ থেকে
মানে ডিক্লারেশন ব্যতি রেখে বিদেশে যদি বৈদেশিক মুদ্রা নিয়ে যেতে কেউ চায়, যেটা ডিক্লারেশন করেনি, এ ধরনের মানি লন্ডারিংকে আমরা প্রতিনিয়তই এয়ারপোর্টে ইন্টারসেপ্ট করা হচ্ছে। একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনেক সময় কিন্তু দেখা যায় কোনো যাত্রী এসেছেন, ওনার কাছে অন্য কোনো দেশের আন্তর্জাতিক মুদ্রার নকলটা আছে, যেটা কিন্তু সে ওই দেশের জন্য আপনি যেমন আমরা প্রচুর পরিমাণে দেখা গিয়েছে যে নকল ডলার আমরা কিন্তু এয়ারপোর্টে ডিটেক্ট করে কিন্তু ইন্টারসেপ্ট করি। এইটা হচ্ছিল আমার ফিজিক্যাল মানি লন্ডারিং। আর বেশিরভাগ যেটা 90% যেটা হচ্ছে সেটা ট্রেড বেড, এবং ট্রেড বেজের ক্ষেত্রে আসলে পুরো বিষয়টা হচ্ছে হলো দুটো জায়গায় এটা হয়। আমরা সবাই জানি হচ্ছে হলো একটি হচ্ছে হলো আমাদের ক্যাপিটাল মেশিনারিজ যেটা, সেটা কিন্তু আমাদের ডিউটির অনেক ছাড় দেওয়া আছে, যেহেতু ইনভেস্টমেন্টকে প্রমোট করা হয়েছে। কিন্তু কনজিউমেবলসের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে আমার ডিউটিটা বেশি। অধিকাংশ সময় দেখা যায় যে মানে আসলে এখানে নৈতিকতার কিছু বিষয় আছে, যে আমদানি করার সময় আমি যদি যেটা ডিউটি কম সেইটাকে আমি খরচটা বেশি দেখিয়ে রাখি, তখন দেখা যায় যে আমার কনজিউমেবলসের ক্ষেত্রে আসলে যেটার উপরে ডিউটি আছে সেটার অনেক কম মূল্য হয়। এটাকে প্রাথমিকভাবে যদি বলেন, এইটা আসলে এককভাবে কাস্টমসের সরাসরি কাজ করার সুযোগ নেই। এর জন্য এটি একটি আন্তর্জাতিক বিষয়, কিন্তু সারা পৃথিবীতেই কিন্তু এই প্রবলেমটা ব্যাপক হারে দেখা দিচ্ছে। এইটার কারণে এখন প্রতিটি দেশের কেন্দ্রীয় ব্যাংক এবং কমার্শিয়াল ব্যাংক, যেখানে হচ্ছে প্রাথমিকভাবে প্রথমে এলসিটা ওপেন করা হয়, সেখান থেকে এটা প্রাথমিক উৎপত্তি। তার পরবর্তীতে হয়তো আমদানি অথবা রপ্তানি করার সময় ফিজিক্যালি তখন কাস্টমসের কাছে বিষয়টা আসে। অর্থাৎ এইখানে ট্রান্সফার প্রাইসিং এবং দুটো দেশের ইনফরমেশনগুলো যত ফ্রিকুয়েন্টলি এক্সচেঞ্জ হবে, এবং দেশের ভিতরেও বিভিন্ন কমার্শিয়াল ব্যাংকের তথ্যগুলো যখন যত বেশি কাস্টমসের কাছে অ্যাভেলেবেল হবে, তত বেশি কিন্তু এগুলো ডিটেক্ট করা সহজ হবে। আপনি জেনে খুব খুশি হবেন, এই মাস থেকে আমাদের কিন্তু এই প্রথম স্বাধীনতার পরে এত বছর পরে বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু সকল ধরনের আমাদের আগের এলসির তথ্যটা শুধু আসতো, এখন কিন্তু আমাদের ইনভয়েসের তথ্য, অর্থাৎ প্রত্যেক আমদানি রপ্তানি করার সময় যে ইনভয়েসটা হয়েছে সেটা কিন্তু কাস্টমসের সিস্টেমে অটোমেটিক আসবে। এই মাস থেকে এটা চালু হয়েছে, এবং আমাদের আমরা স্বপ্ন দেখি এবং আমাদের কার্যক্রম চলমান আছে। হয়তো এটা ডিটেল প্যাকিং লিস্টগুলো হয়তো নেক্সট কিছুদিনের মধ্যে চলে আসবে। জি, আমরা আরও স্বপ্ন দেখি যে আসলে আমাদের দেশ থেকে কোনো কিছু পাচার হবে না, বিশেষ করে মুদ্রা। সেটি আপনার কাছ থেকে জানবো, তার আগে আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন ২১ রাত। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ আজিজুর রহমান, সদস্য মূসক নীতি, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা। আমাদের সঙ্গে আরও আছেন মোহাম্মদ মশিউর রহমান, এসিএমএ প্রথম সচিব, মূসক নীতি, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা। আপনার কাছে আমার প্রশ্ন ছিল আসলে যে অবৈধ কাজগুলো সেটি আসলে পুরোপুরি বন্ধ করার জন্য আসলে কি পদক্ষেপ নেওয়া যায়, খুব সংক্ষেপে। আমি অন্য প্রসঙ্গে যেতে চাই। অবৈধ মানে সকল ধরনের অবৈধ কার্যক্রম, যেটা এয়ারপোর্টে বিভিন্ন রকমের চোরাচালান হতে পারে, তারপর স্বর্ণ মানে অবৈধভাবে নিয়ে আসে, কিংবা ধরেন আপনার অন্যান্য আইটেম যেগুলো আমি একটু আগেই বলেছিলাম যে হেলথ হ্যাজার্ডস গুডসগুলো চলে আসে, তারপর হচ্ছে আমদানি বাণিজ্যের সাথে এগুলো আসে। তো এগুলো আমরা যেটা বাংলাদেশ কাস্টমস সবসময় অতন্ত্র প্রহরীর মতো কাজ করে, এবং বাংলাদেশ কাস্টমস সবসময় এটাকে দেখভাল করে, এবং এটা তার বাংলাদেশ কাস্টমস শুরু থেকেই কিন্তু এই কার্যক্রমগুলো করে। কিন্তু এবার যেহেতু কাস্টমসের যে ডব্লিউসিও থেকে যে থিমটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে কাস্টমস প্রোটেক্টিং সোসাইটি থ্রু ভিজিলেন্স অ্যান্ড কমিটমেন্ট, এটার সাথে সম্পূর্ণ একেবারে একপার হয়ে এই জিনিসটা আগে থেকেই কাজ করতো, কিন্তু এবার আরও বেশি সচেতন হবে, যেহেতু এটাকে এবার থেমে নিয়ে আসা হয়েছে। এটি কৌশলের কথা বলছিলেন, যে কৌশল আছে কিছু চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কাস্টমসের কিছু কৌশল আছে। হ্যাঁ, কৌশলগুলি আসলে বাংলাদেশ কাস্টমস সবসময় তার কৌশলী ভূমিকা অবলম্বন করে। বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যদি কোনো চোরাচালানি হয়, কিংবা অন্য কোনো কম মূল্যে পণ্য চলে আসে, অথবা আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং যেগুলো হয়, এগুলো কীভাবে প্রোটেক্ট করে, এটা যদি প্রোটেক্ট করা যায় তাহলে আমরা
মানে যথাযথ রেভিনিউ পাই, এবং সেক্ষেত্রে আমাদের এইগুলো আমরা প্রোটেকশন করতে পারি। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আমরা যত ধরনের মানি লন্ডারিং কিংবা অন্যান্য, আমরা বলছি যে হেলথ হ্যাজার্ড গুডস অন্যান্য যেগুলো আসে সেগুলো আমরা প্রোটেক্ট করতে পারি। এই জন্য আমরা আসলে প্রতি বছরেই আমরা ভ্যালুয়েশনের ক্ষেত্রে যে রুলগুলো আছে সেগুলো আমরা সবসময় আপডেট করি। আমরা প্রতিটা কাস্টম স্টেশনের এইচএস কোডগুলো, যেগুলো সঠিক এইচএস কোডে পণ্য ক্লাসিফিকেশন হয়ে আসছে কিনা সেগুলোর জন্য আমরা প্রতিনিয়তই বিভিন্ন দেশের সাথে আমরা করেসপন্ডেন্স করে ভ্যালু ঠিক করি, এইচএস কোড ঠিক করি। বিশেষ করে আমরা এইচএস কোডের ক্ষেত্রে আমরা অ্যাডভান্স রুলিংয়ের একটা সিস্টেম রেখেছি এনবিআরে। সেটা দিয়ে আমরা প্রতি মাসে একটা করে মিটিং হয়, যতগুলো অ্যাপ্লিকেশন পাওয়া যায়। কেউ যদি আমদানি রপ্তানি বাণিজ্য করার আগে আমাদের কাছে অ্যাপ্লিকেশন করে যে এর এইচএস কোডটা কত হবে, কোন এইচএস কোড এবং কোন মূল্য, কীভাবে এটা আনতে পারে, তখন আমরা এইচএস কোডগুলো এবং কান্ট্রি অরিজিন কোনটা, কোন কান্ট্রি অরিজিনে কোন এইচএস কোড, কোন ভ্যালু, এগুলো আমরা সব এনবিআর থেকে আমরা গাইডলাইন দিয়ে দেয়। তো এই কার্যক্রমগুলো কিন্তু আমরা মানে এই আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যত ধরনের ইলিগাল অ্যাক্টিভিটিস, এটাকে কিন্তু আমরা রোধ করতে পারি। আরও একটা যদি বলি যে ইলিগাল অ্যাক্টিভিটিস রোধ করার ক্ষেত্রে আমরা এখন যে কার্যক্রম নিছি, যে এসআই কোডা সিস্টেমকে আরও মডার্নাইজ করছি। আমরা সক নামে একটা সিস্টেম চালু করেছি এটাকে মনিটরিং করার জন্য। আমরা যদি দেখেন যে আমরা নতুন করে এই ডিজিটালাইজেশন ফরম্যাটে আরও সহজীকরণ করার জন্য আমরা এনএসডব্লিউ বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো চালু করেছি। এই সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে প্রত্যেকেই তার ঘোষণা দিবে, প্রত্যেকটা এজেন্সি তার সার্টিফিকেটগুলো ঘোষণা দিবে। ওই সার্টিফিকেটগুলো যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এখানে আমাদের কীভাবে অ্যাসেসমেন্ট করা উচিত। এখন যেমন অনেক ডিলে হয়, ম্যানুয়ালি যে সার্টিফিকেটগুলো দেয় তাতে অ্যাসেসমেন্ট করতে আমাদের ইম্পোর্ট পলিসি কিংবা ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্টে যে বিষয়গুলো আমাদের মানে প্রতিপালন করার কথা, সেগুলো করতে গেলে দেরি হয়। এখন বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো আপনি জেনে খুশি হবেন যে আমরা 19টা সংস্থার সাথে আমরা তাদের সাথে এমইউ করেছি এবং তাদের কাছ থেকে প্রতিনিয়ত আমরা সার্টিফিকেটগুলো পেয়ে যাচ্ছি। যদি উদাহরণস্বরূপ আমি দর্শকদের একটু জানাই যে যেমন বিস্ফোরক অধিদপ্তর থেকে আপনার একটা সার্টিফিকেট লাগবে, আপনি এমন জিনিস আনছেন কেমিক্যালস, সেটা বিস্ফোরক অধিদপ্তরের সার্টিফিকেট লাগবে। তাহলে ওটা যদি না আসে, তাহলে কিন্তু ওইটা যদি না হয়ে কেউ মাল ছাড়াতে থাকে তাহলে কিন্তু সেটা ইলিগাল। কিন্তু আগে ম্যানুয়ালি তারা এই সার্টিফিকেটটা দিত, এখন যেটা হচ্ছে যে তারা অনলাইনে সার্টিফিকেটটা দিয়ে দিচ্ছে। একইভাবে যদি আপনি দেখেন যে কোনো কেমিক্যালস আনার ক্ষেত্রে তার টেস্ট রিপোর্ট লাগবে, তো বিসিএসআইআর অথবা ধরেন অন্য কোনো এজেন্সি বিএসটিআই থেকে তার সার্টিফিকেট নেওয়া লাগবে। আগে ম্যানুয়ালি এই সার্টিফিকেটগুলো নিত, এখন অনলাইনে সার্টিফিকেটগুলো দিচ্ছে। তো এই ধরনের পরিবেশ অধিদপ্তর এরকম 19টা আমি বলেছি, 19টা সংস্থার সাথে ফলে হচ্ছে কি আমরা এই অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কুইকলি এটা করতে পারছি এবং এখানে মানে কোনো পণ্য হ্যাজার্ডিয়াস পণ্য আসতে পারছে না। তো এই জন্য আমরা বাংলাদেশ কাস্টমস যদি অনলাইনটা ফুল প্লেজে চালু করতে পারি তাহলে আমরা এর থেকে পরিত্রাণ পাবো বলে আমরা মনে করি। চমৎকার ব্যাখ্যা করেছেন আপনি। আমি জনাব মশিউর রহমানের কাছে আসতে চাই যে পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার জন্য আমরা জানি যে কাস্টমস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যেটি সব মানুষ পত্রিকা বা টেলিভিশন খুললে দেখতে পারে। আমি এটাও একটা কৌশলের অংশ, আমি কৌশল বিষয়টা একটু বলতে চাই। আসলে কৌশলটা বিষয় ডিপেন্ড করে হচ্ছিল আপনার দেশের ইকোনমিটা এখন কোন স্টেজে আছে। পৃথিবীর প্রতিটি দেশ প্রথমে একটা দেশের জন্য রাজস্ব লাগে। খুব সহজে যদি রাজস্বটা আদায় করতে চান, খুব সহজেই, তাহলে কাস্টমস থেকে প্রথমে রাজস্বের যোগান আসে। আমাদের দেশেও কিন্তু কোনো এক সময় পর্যন্ত সবচেয়ে বেশি রাজস্ব আসতো কাস্টমস থেকে, অর্থাৎ তখন আমার ফোকাস থাকে হচ্ছে রাজস্ব আদায় করা। এবং যেহেতু রাজস্ব আদায় করার ফোকাস থাকে, এর জন্য ইম্পোর্ট ডিউটি বেশি থাকে, এবং ইম্পোর্ট ডিউটি বেশি থাকলে হয় কি, তখন মানুষের রিওয়ার্ড অফ মিসডুইংটা বেশি থাকলে মানুষ কিন্তু সেইটা মানে কোনো না কোনোভাবে ভেঙে একটা সুযোগ নেওয়ার চেষ্টা করে। যে কারণে একসময় আমাদের দেশে স্মাগলিং হতো প্রচুর পরিমাণে, এবং স্মাগলার নামে একটা শব্দও ছিল। পরবর্তীতে দেখা গিয়েছে কি, আমাদের দেশে যখন নিজস্ব শিল্পায়ন হয়েছে, তখন দেশীয় শিল্পগুলোই যখন এটা দিতে পারছে, অটোমেটিকভাবে কিন্তু
বাইরে থেকে এটা যোগান দেওয়ার দরকার হয়নি। আর আমাদেরও আস্তে আস্তে দেখা গিয়েছে কাস্টমস থেকে আমাদের তখন কন্ট্রিবিউশনটা চলে এসেছে আমাদের ভিএটিতে, অর্থাৎ কাস্টমসের দিন দিন আমরা যখন এখন মধ্যম আয়ের দেশ হচ্ছি, পৃথিবীতে কিন্তু একটা দেশ যত উন্নত হবে তাকে কিন্তু কাস্টমস ডিউটি তত কমিয়ে ফেলতে হবে, এবং পৃথিবীর অনেক উন্নত দেশগুলোতে তুলনামূলকভাবে কাস্টমসের কোনো ডিউটিই নাই। এবং সেই সব দেশগুলোতে আসলে এক পর্যায়ে একটা দেশের আদর্শ রাজস্ব ব্যবস্থাপনা যখন মানে এনশিওর হবে, তখন প্রতিটি দেশেরই ইনকাম ট্যাক্স থেকে হচ্ছে সবচেয়ে, অর্থাৎ প্রত্যক্ষ কর যেটা ডাইরেক্ট ট্যাক্স, সেখান থেকে ম্যাক্সিমাম রেভিনিউ কন্ট্রিবিউট হবে। অর্থাৎ আমাদের দেশের ইকোনমির প্যাটার্ন, ইকোনমির কনটেক্সট অনুযায়ী আমাদের কৌশলটা আমরা ফিক্স করতে হয়, কখন আমরা রাজস্বকে আমরা মানে সবচেয়ে বেশি পরিমাণে প্রাধান্য দিব, কখন আমরা ট্রেড ফ্যাসিলিটেশনকে, যেমন আমাদের দেশে এখন বর্তমানে আমরা কাস্টমস ডিউটি কিন্তু কমিয়ে ফেলছি, কিন্তু আমরা ট্রেড ফ্যাসিলিটেট করার জন্য আমাদের মেইন ফোকাসটা দিয়েছি। কারণ কি, আমাদের দেশে একটা উদীয়মান অর্থনীতি, এখানে শিল্পায়ন হচ্ছে, যত দ্রুত আমরা এই শিল্পায়নের জন্য আমরা মানে আমদানি রপ্তানি কার্যক্রম গতিশীল করতে পারবো, ব্যবসায়ীদের তত বেশি ব্যবসা করার উপযোগিতা বৃদ্ধি সেই পাবে। দেশীয় শিল্প সুরক্ষা আসলে সেটা কিভাবে ভূমিকা এক্স্যাক্টলি, রাখতে সেটা হচ্ছে না একটা দেশীয় শিল্প, যদি পৃথিবীর আমাদের একটা দেশের শিল্প যখন তৈরি হয়, এটাকে বলি আমরা ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি। একটা ইনফ্যান্টে যেমন একটু শক্ত হতে একটু সময় লাগে, এবং ওই সময়টাতে বাবা মা অথবা পরিবারের একটা সাহায্য লাগে, তাকে অন্তত নিজের সুরক্ষা নিজের তৈরি করতে পারে, যেন অতটুকু সময় পর্যন্ত কেউ না কেউ তাকে সাহায্য করতে হয়। তেমনিভাবে আমাদের এই ইনফ্যান্ট ইন্ডাস্ট্রিগুলো সক্ষমতা অর্জনের আগ পর্যন্ত কোনো না কোনোভাবে আমাদের তাদেরকে প্রোটেকশন দিয়ে তার সক্ষমতাটা বাড়াতে হয়। আপনি হয়তো ছোটোবেলায় হয়তো আপনিও দেখেছেন, আমাদের দেশে একটা কমন মানে স্মাগলিং আইটেম ছিল হলো শাড়ি। গ্রামে গ্রামে কিন্তু বাইরে ইন্ডিয়ান শাড়ি এসে এখানে উঠোনে বসে বসে বিক্রি ব্যাপক হতো, ছিল এটা। ব্যাপক ছিল। আপনি কিন্তু এখন আর কোথাও পাবেন না এটা, বিকজ আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি ডেভেলপ দ্যামসেলফ, আমরা নিজেরাই এখন যত সক্ষম শতভাগ। তেমনিভাবে আপনি দেখবেন যে আমাদের দেশের ইলেকট্রনিক্স আইটেমগুলো প্রচুর পরিমাণে এরকম আসার চেষ্টা করতো। আমাদের দেশে এখন অনেকগুলো ইন্ডাস্ট্রি কিন্তু এটাতে যখন নিজেদের সক্ষমতা তৈরি হয়েছে, আমরা দেখেছি যে এগুলোতে মিস ডিক্লারেশনের পরিমাণ অনেক কমে গিয়েছে, কারণ দেশীয় শিল্পগুলোই সক্ষমতা অর্জন করেছে যথেষ্ট পরিমাণে। এইভাবে ওকে, আমি একটু মশিউরের কথায় আরেকটু যোগ করি। সেটা হচ্ছে যে আপনার প্রশ্নের একটা অংশ ছিল যে বন্য প্রাণী পরিবেশ কিভাবে রক্ষা হচ্ছে, এটা বিষয় ছিল। সেই অংশটিকে তো এটা আসলে আপনি জানেন যে আমি তো একটু আগেই আমরা বলেছি যে আসলে এয়ারপোর্টে কিংবা কাস্টম স্টেশনগুলোতে অথবা কাস্টম হাউসগুলোতে যেসব অফিসাররা থাকে, তারা কিন্তু প্রতিনিয়ত প্রতিটা কনসার্নমেন্টের সাথে এই কাজগুলো করে যাচ্ছে। তারা ক্ষতিকর বর্জ্য যাতে না আসতে পারে, যাতে ঢুকতে না পারে, কিংবা যে কোনো আইটেম আসলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আনছে কিনা সেটা আমরা দেখি। যেখানে আমাদের ইম্পোর্ট পলিসিতে বা পরিবেশ অধিদপ্তরের কোনো গাইডলাইন থাকে, সেগুলো আমরা কিন্তু প্রতিনিয়ত ফলো করি। ফলে সহজেই কিন্তু আমরা এটা মানে ওই ক্ষতিকর শরীরের জন্য ক্ষতিকারক বিষয় কিন্তু আমরা প্রোটেকশন দিয়ে থাকি। এছাড়া আপনি দেখবেন প্রতি বছরই যে পরিবেশ দপ্তর এবং অন্যান্য আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, এখানে অনেকগুলো কনভেনশন আমরা ফলো করি। যে আমরা দেখছি যে মন্ট্রিল কনভেনশন, ব্যাসেল কনভেনশন, অন্যান্য কনভেনশনে ওখানে অনেকগুলো গাইডলাইন আছে। ওই গাইডলাইন কিন্তু আমরা ফলো করি। এই গাইডলাইন অনুযায়ী আমাদের সমস্ত এসআরও এবং আদেশগুলো কিন্তু জারি করা আছে, সেগুলো আমরা ফলো করি। এছাড়া আপনি আমাদের মশিউর উল্লেখ করেছিল যে ওই বন্যপ্রাণী সংরক্ষণের জন্য আমরা 1963 সালের একটা আইন আছে, সেটাকে আমরা বলি সাইটস কনভেনশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড অফ ইনডেঞ্জার্স স্পেসিস। তার মানে হচ্ছে কোনো বন্য প্রাণী, কোনো অন্যান্য প্রাণী যেগুলো আসলে বিলুপ্তপ্রায়, এইসব পণ্য যাতে এক দেশ থেকে আরেক জায়গায় চোরাচালান না কোনোভাবে যেতে পারে, সেই জন্য আমরা এই আইন অনুযায়ী আমরা দেখবেন আমরা অনেক সময় কচ্ছপ আটক করি, আমরা বিভিন্ন রকমের গুইসাপ আটক করি, বিভিন্ন এয়ারপোর্ট, কাস্টম হাউসগুলো, অথবা ধরেন একটা বিলুপ্ত প্রাণী হয়তো বিড়াল বা অন্য যে কোনো ধরনের জিনিস কেউ যদি নিয়ে আসে ব্যাগের মধ্যে করে বা লুকায়ে, অন্য পাখি বা বিভিন্ন রকম, সেগুলো কিন্তু আমরা আটক করে থাকি সবসময়। এবং
এবং ইভেন আপনি দেখবেন যে একটা গরুর কেস নিয়ে এয়ারপোর্টে আটক করছিল, সেটা নিয়ে অনেক কেস আপনারা বিগত 1-2 বছর ধরে দেখেছেন যে এটার অনেক ঘটনা হয়েছে। তো এই ধরনের কাজগুলোকে তো আমরা ওই আমাদের রেভিনিউ আদায়ের পাশাপাশি কিন্তু করে যাচ্ছি। গরু আনার বিষয়টিও আমরা দেখেছি। কুরবানির না, অনেক সময় আমরা যেটা এখন আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে গরু আমদানি বলা চলে যে ওইভাবে আর আসে না, ইম্পোর্ট করেও ওটা ইম্পোর্টও ব্যান্ড, আমাদের নিজস্ব ফার্মিং করে গরু হচ্ছে। কিন্তু কেউ যদি এনে ফেলে চুরাই করে, তাহলে সেটা আটক করা হয় এবং সেটা নিলাম করে বা যে কোনো পদ্ধতিতে সেটা নিষ্পত্তি করা হয়। তো আমরা যেটা বলতে যাচ্ছি যে আপনার মানে এই সাথে আমরা ওই সবগুলো ডিপার্টমেন্টের সাথেও যোগাযোগ করি। যেমন ধরেন আমরা খামার বাড়ির সাথে এগ্রিকালচার কোনো পণ্য কোনো যদি যেগুলো আনতে পারে না, সেটা খামার বাড়ির সাথে এগ্রিকালচার এক্সপেনশন ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করি, তার সার্টিফিকেট নিয়ে আসতে বলি। তার সার্টিফিকেট যদি না পাই তাহলে এটা ব্যান্ড, সেটা বাজেয়াপ্ত করা হয়। যদি পশু পাখির ক্ষেত্রে কোনো হয় তাহলে আমরা মৎস্য পশুপালন বিভাগ আছে, সেই বিভাগের সাথে আমরা যোগাযোগ করে এই কাজগুলো করছি এবং অনলাইনে থেকে এই কাজগুলো করছি। সেই জন্য আমি বলবো যে আসলে রেভিনিউ আদায়ের পাশাপাশি আমরা কিন্তু অতিরিক্ত এই যে আজকের যে থেম আমরা আলোচনা করছি। বশির রহমান, আপনি বন্যপ্রাণী নিয়ে বলতে যাচ্ছিলেন, বিষয়টা বলেছিলেন। আসলে দুটো বিষয় বলি। একটি হচ্ছে বন্য প্রাণী সংরক্ষণ বলতে পৃথিবীতে দেখবেন যে খুবই অস্তিত্ব সংকটে রয়েছে এরকম কিছু প্রাণীকুল আছে। হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো কিন্তু প্রতিটি দেশেই এটা কিন্তু একদম নিষিদ্ধ, এটাকে মানে আপনার কেনা বেচা করা। তো এইটা আমাদের দেশে কিছু প্রজাতি আছে এরকম, যেটা বিদেশে এগুলোকে অবৈধভাবে পাচারের একটা সম্ভাবনা থাকে সবসময়। আবার কিছু ক্ষেত্রে দেখা গেছে যে কিছু ওষুধ তৈরি করার জন্য, কিছু ভেষজ ওষুধ তৈরি করার জন্য পৃথিবীর কিছু দেশে আমাদের বনরুই এবং গুইসাপ এদের কিছু চাহিদা তৈরি হয়েছে। আমাদের একদম বিলুপ্ত প্রায় কিন্তু অনেক প্রাচীন প্রজাতির কাছিম পাওয়া যায় আমাদের দেশে, যেগুলো পাচারের জন্য দেখেছি যে অনেক সময় আমরা এখানে এয়ারপোর্টে আটক করেছি। তেমনিভাবে পৃথিবীর কিন্তু বেশ কিছু আপনার দুষ্প্রাপ্য মনে করেন পাখি রয়েছে, যেগুলো কিন্তু ওইসব দেশগুলোতে হয়তো এগুলো ট্রেডটা নিষিদ্ধ করা আছে, যেগুলো অন্য কোনো পণ্যের ডিক্লারেশন দিয়ে মিথ্যে ঘোষণা দিয়ে আমাদের দেশে হয়তো এটা চাহিদা আছে, মানুষজন কিনতে চায় বেশি দামে। তখন দেখা গেছে যে আমরা কেউ যদি এটা অবৈধ ঘোষণা দিয়ে আনতেও চায় তখনও আমরা সেটা আটক করি। এবং আটক পরবর্তীতে সাধারণত এটার যেটা হয় যে আমরা তো এই প্রাণীগুলোকে আটক করেছি, কিন্তু এগুলোকে তো বাঁচিয়ে রাখতে হবে। সুতরাং এগুলোর যার জন্য যে সংস্থাগুলো এটার জন্য বিশেষায়িত, আমরা সাধারণত এটা আটক করার পরে তাদের কাছে এটা হস্তান্তর করে দিই। আর এইটা হচ্ছিল নিষিদ্ধ, কিন্তু গরু কিন্তু নিষিদ্ধ না, গরুতে কিন্তু একটা মিনিমাম ডিউটি আছে। তো গরুর ক্ষেত্রে যেটা হয়, এটা আসলে রেভিনিউ থেকেও এটা সামাজিক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটা অধিকাংশ সময় দেখা যেত যে আগে কোরবানির ঈদের সময় আমাদের দেশে ওই দিক থেকে প্রচুর গরু আসতো এবং এই দেশ থেকে আবার কোরবানির পরবর্তীতে চামড়াটা ওইখানে যেত। কিন্তু বর্তমানে আমাদের দেশে আসলে এই খামারের যে কার্যক্রমগুলো, এটা প্রাণী সম্পদের যে ব্যবহার এবং এটা সমৃদ্ধি যথেষ্ট হওয়াতে আমাদের দেশ কিন্তু বর্তমানে এটাতে একদম বড় বড় প্রতিষ্ঠানকে দেখেছি আমরা, যে আমরা শুধু পার্শ্ববর্তী দেশ না, অন্য বিদেশ থেকেও, ইউরোপ আমেরিকা থেকেও দেখা যায় যে কোরবানির আগে বিশাল বিশাল আকারের গরু নিয়ে আসে। হ্যাঁ, এইগুলো এটার ক্ষেত্রে আমি যদি বলি, আপনি হয়তো সম্ভবত ব্রাহ্মা প্রজাতির একটা গরুর প্রজাতি আমদানি নিয়ে আমরা অনলাইন হয় জিনিসগুলো। এটার বিষয়টা হচ্ছে হলো আমাদের এই প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে কোন কোন প্রাণীগুলো আনা যাবে না এটার একটা নিষিদ্ধ তালিকা আছে। অর্থাৎ যেগুলো এনে আমাদের দেশীয় প্রজাতির সাথে যদি কোনো কারণে ক্রস ম্যাচিং করা হয়, তখন দেখা যাবে যে আমাদের দেশের এক্সিস্টিং যে স্পেসিসগুলো রয়েছে সেগুলোর অস্তিত্ব সংকটে পড়তে পারে। যেমন ব্রাহ্মাটাই যদি বলেন, ব্রাহ্মাটা তো প্রচুর এর কিন্তু প্রচুর পরিমাণে মাংস হবে এবং অস্বাভাবিকভাবে মাংসটা বৃদ্ধি পাবে, কিন্তু এর প্রজনন এবং অন্যান্য জিনিসগুলো কিন্তু আমাদের মতো না, আমাদের দেশীয় যে জাতগুলো রয়েছে তার সাথে এটা মিলবে না। এর জন্য আমাদের কিন্তু যেই জাতগুলো আমাদের দেশীয় প্রজাতির সাথে মিলে, অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান থেকে শুরু করে কিছু প্রজাতি আছে, সেগুলো কিন্তু আবার আনতে দেয়। আর যদি নিষিদ্ধ না হয়, প্রপার ডিক্লারেশন দিয়ে ডিউটি দিয়ে কিন্তু আনতে পারে।
আমি শেষ করব, একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমি আপনাকে দিয়ে শেষ করতে চাই যে কাস্টমসের সামনে আসলে চ্যালেঞ্জগুলো কি কি সবসময় ফেস করেন? আমরা জানি যে কাস্টমস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন, আপনাদের অবদান অনস্বীকার্য। সেক্ষেত্রে কি মনে করেন? আসলে আমরা এখন কাস্টমস সবসময়ই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে কাজ করতে তারা সবসময় প্রস্তুত, বিগত সময়েও তাই করেছে। চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা এখন আমাদের প্রথমত হচ্ছে আমাদের রাজস্ব আদায় বৃদ্ধি করতে হবে। তো রাজস্ব আদায় বৃদ্ধি করতে গেলে আমাদের 3টা বিভাগ আছে, কাস্টমস বিভাগ, ইনকাম ট্যাক্স বিভাগ আর ভ্যাট বিভাগ। তো মাশাআল্লাহ ইনকাম ট্যাক্স এবং ভ্যাট অনেক এগিয়ে যাচ্ছে। আমাদের ওয়ার্ল্ড ওয়াইড কাস্টমসের দিন দিন কাস্টমসের রেভিনিউ আর্নিংসটা কমে যাবে। এটা হচ্ছে মূলত কারণ আস্তে আস্তে ডিউটি কমাই ফেলতে হবে, যাতে অন্যান্য দেশের সাথে ডব্লিউসিওর সাথে মিল রেখে বা অন্যান্য আমাদের বিভিন্ন দেশের সাথে আমাদের এফটিএ করা আছে, কোনো জায়গায় ইপিএ করা আছে, মানে একটা দেশ আরেকটা দেশের সাথে অথবা যৌথভাবে এভাবে করা আছে যে এতগুলো পণ্য আমার ঢুকতে দিতে হবে জিরো ডিউটিতে। তো এই চাপগুলো আছে, এই চাপগুলো আমরা চ্যালেঞ্জ সবসময় ফেস করি এবং এটার মাধ্যমে আমাদের রেভিনিউ আদায় করতে হয়। তো ফলে রেভিনিউর উপরে একটা প্রেশার আমরা সবসময় ফিল করি। কাস্টমস থেকে রেভিনিউ তো আমরা ধরে নিয়েছি যে কাস্টমসের রেভিনিউ আস্তে আস্তে কমবে। তো আমাদের অফিসারদের মধ্যে সবসময় একটা আছে যে তার টার্গেট দেওয়া আছে সেটাকে অ্যাচিভ করা। তো এটা একটা বিষয়, এটা একটা চ্যালেঞ্জ আমরা সবসময় ফেস করি। আমরা আরেকটা চ্যালেঞ্জ যেটা এখন সম্প্রতি সময় ফেস করি সেটা হচ্ছে যে বাণিজ্যের আড়ালে সে এখানে মানি লন্ডারিং হচ্ছে কিনা, মানে কম মূল্য ডিক্লেয়ার করে বেশি পণ্য মানে বেশি ট্যাক্স কম দেওয়া, অথবা বেশি দামে ওই যে আমাদের ফার্স্ট সেক্রেটারি মশহুর যেটা বললো যে মূলধনী যন্ত্রপাতি সেগুলো বেশি দামে ইম্পোর্ট করে আনে, কিন্তু আসলে ওইটার দাম ওটা না। এর আড়ালে মানে ট্রেড বেস মানি লন্ডারিং, এইটা আমরা মূলত এখন একটা আমাদের চ্যালেঞ্জ, কিভাবে আমরা এটাকে ঠেকাবো। আমাদের রাজনৈতিক প্রভাব বা কোনো প্রভাব মুক্তভাবে কাজ করতে পারাটাও তো বড় ধরনের আমার মনে হয় না রাজনৈতিক প্রভাব ওই অর্থে আমরা সবসময় পাই না। ও যেগুলো পাই ওগুলো আসলে আমরা মানে আমাদের আইনের মধ্য দিয়ে যদি কোনো মানে কাভারেজ না থাকে আসলে আমাদের পক্ষে ওটা করা সম্ভব না। সরকার যদি মনে করে যে তার পণ্যের শুল্কের ছাড় দিতে হবে, যদি মনে করে জনগণের জন্য এটা মঙ্গল হবে, তাহলে সেক্ষেত্রে আমরা অব্যাহতি দিব তার ডিউটি ট্যাক্স আনার জন্য। তাছাড়া এমনি নর্মালি আমার মনে হয় না যে কোনো প্রভাব আছে। আর অনেকগুলো চ্যালেঞ্জ আছে যে আসলে আমরা কাস্টমস আমরা চাচ্ছি যে এটা একটা পেপারলেস করব। এটা যেভাবে হোক কোনো যেন হিউম্যান ডিজিটালাইজেশন, হিউম্যান ইন্টারভেনশন এখানে না থাকে। আমাদের অ্যাসেসমেন্ট হবে অটো, এখানে এই অফিসে যেন কেউ না আসতে পারে। আমার বর্তমান যে চেয়ারম্যান মহোদয় আছে জনাব মোহাম্মদ আব্দুর রহমান খান এফসিএমএ, উনিও রেগুলারলি আমাদের বলছেন যে আমরা ডিজিটাল করব, যাতে হিউম্যানলি এই অফিসে আর না আসতে হয়, মানুষ যাতে না আসতে পারে, সিএনএফ এজেন্ট যেন না আসতে পারে, সে ঘরে বসে এখন বিলাপিনি সাবমিট করতে পারে, ঘরে বসে অ্যাসমেন্ট করে পণ্যজন ঘরেতেই খালাস নিয়ে যেতে পারে। তো আমরা এইটা আমাদের স্বপ্ন, এই চ্যালেঞ্জ আমরা সবসময় ফেস করেছি, কিভাবে এই জায়গায় আমরা পৌঁছবো। তো আমরা বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো, আমরা এসআইকোডা ওয়ার্ল্ড, আমরা বন্ড অটোমেশন প্রজেক্ট, আপনি শুনেছেন যে বন্ড অটোমেশন প্রজেক্ট, সব কিছু বন্ডের যত কার্যক্রম সব অটোমেশনের মাধ্যমে হবে। তো এটা যদি আমরা আস্তে আস্তে করতে পারি, আমরা মোটামুটিভাবে একটা ভালো জায়গায় চলে আসছি। আমরা মনে হয় যে আর কিছুদিন সময় পেলে আমরা এই জায়গাটা এই চ্যালেঞ্জগুলো আমরা ফেস করে যাচ্ছি। এখন আমরা যদি এটা উত্তরণ করতে পারি তাহলে বাংলাদেশ কাস্টমস জাতিকে আরও বেশি সেবা, আরও বেশি সহযোগিতা, বাণিজ্য আরও সহযোগীকরণে তারা সহায়তা করতে পারবে। আমরাও আশা করি বাংলাদেশ কাস্টমস তার সব চ্যালেঞ্জগুলো উত্তরণ করে সামনের দিকে এগিয়ে যাক, দেশের অর্থনৈতিক অবদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমি একটু যদি আপনার শেষে যদি বলি, আসলে স্যার কিন্তু অনেকটুকুই কভার করেছে, তারপরেও একটা বিষয় যদি বলি, কাস্টমসের আসলে সার্ভিসটার উপরে দুটো বিষয় নির্ভর করে। প্রাথমিকভাবে একটা দেশের, আমি আগেই বলেছি, রাজস্বের দিকে ফোকাস থাকে, তখন রাজস্ব আহরণটা ফোকাস থাকে। পরবর্তীতে এখন বাংলাদেশ যে পজিশনে রয়েছে, এখন আসলে আমাদের দেশের দেশীয় শিল্পের উন্নয়ন, একইভাবে এফডিআই আসা, এটা নির্ভর করবে হচ্ছে কাস্টমস কত এফিসিয়েন্টলি কাজ করছে, অর্থাৎ আমদানি রপ্তানি কার্যক্রম কত এফিসিয়েন্টলি সুইফট হচ্ছে। এবং সেইটার থেকে যখন আরও অ্যাডভান্স হব আমরা, তখন কিন্তু আমাদের ডিউটির আর দরকারই হবে না। তখন কিন্তু ওই দেশগুলোতে দেখবেন, উন্নত দেশগুলোতে কোনো কাস্টম ডিউটি নেই। আর যেখানে ডিউটি থাকবে না সেখানে তো আসলে ওদের শতভাগ কার্যক্রমই আসলে দেখা যায় 95% থেকে 98% কার্যক্রম ওনাদের নিজস্ব লোক দিয়ে
অথরাইজ ইকোনমিক অপারেটর দিয়ে ওনারা পরিচালনা করেন। আমরাও কিন্তু অথরাইজ ইকোনমিক অপারেটর লাইসেন্স দিয়েছি, বিধিমালা হয়েছে, অনেকে আসছেন, আমদানি রপ্তানি কার্যক্রম নিচ্ছেন। অর্থাৎ আস্তে আস্তে যখন দেশ উন্নত হবে তখন আমাদের এই টোটাল ইন্টারভেনশনটাই আসলে পুরোপুরিভাবে নন ফিজিক্যাল হবে। এইখানে কোনো ধরনের মানে এটা সিস্টেম বেসড হয়ে যাবে, কোনো অফিসে যেতে হবে না, ডিজিটালি হবে, এবং এতে আপনার দেশের রপ্তানি কার্যক্রম যেরকমভাবে আপনার উন্নত হবে, তেমনিভাবে দেশীয় শিল্পগুলো সুরক্ষা পাবে। ধন্যবাদ আপনাকে। আপনারা দুজনই খুব চমৎকার করে সব বিষয়গুলো উল্লেখ করলেন, খুব স্পষ্ট করে। নিশ্চয়ই যারা দেখছেন তারা খুব সহজেই বিষয়গুলো বুঝতে পারবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। 21 টেলিভিশনকে ধন্যবাদ। জি, আজকে এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।